আমেরিকা ফার্স্ট স্লোগান তুলে একসময় বিদেশে যুদ্ধ থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2016 সালে প্রথম প্রেসিডেন্ট পদে লড়াইয়ের সময় ট্রাম্প তৎকালীন সময়ে মার্কিন সামরিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছিলেন, বিদেশি সরকার উৎখাতে ছুটে বেড়ানো আমরা বন্ধ করব। 2016 সালে সেই ট্রাম্প এবং 2026 সালের এই ট্রাম্প বিদেশি হস্তক্ষেপের প্রশ্নে যেন দুজন ভিন্ন মানুষ। শান্তির বার্তা ছড়ানো সেই ট্রাম্প ইসরায়েলের সাথে যৌথভাবে হামলা চালিয়ে শনিবার ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে খামেনি ছাড়াও এখনো পর্যন্ত মোট 2 শতাধিক নিহত হয়েছেন বলেও জানা গেছে। খামেনিকে হত্যার প্রতিবাদে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ মুসলিম দেশগুলোতে নিন্দার ঝড় বইছে। শুধু দক্ষিণ এশিয়ার এই দেশগুলোই নয়, খোদ আমেরিকানরাও এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলছে ইরানে ট্রাম্পের হামলা অবৈধ ও অসাংবিধানিক। তাদের মতে আমেরিকানদের জীবন নিয়ে অপ্রয়োজনীয় জুয়া খেলায় মেতেছেন ট্রাম্প। আর এই খেলায় ট্রাম্পকে প্ররোচিত করেছে সৌদি আরব। জানা গেছে, প্রকাশ্যে সৌদি আরব কূটনৈতিক সমাধানের কথা বললেও গত কয়েকদিন ধরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে ইরানে হামলা চালাতে অনুরোধ করেছেন। এমন প্রেক্ষাপটে ইরান সব শক্তি দিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকারীদের সাজা দেওয়ার অঙ্গীকার করে বলেছে এবার নরকের দুয়ার খুলে দেবেন তারা। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও লিবিয়ার দীর্ঘ সময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফির মতোই আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের শিকার হওয়ায় এখন কেমন হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, সহসাই এই যুদ্ধ থামার সম্ভাবনা আছে কিনা, এসব নিয়ে আলোচনায় আজ রাজধানী স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মোহসিন এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট আলতাফ পারভেজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আলতাফ পারভেজ, 8 মাস আগে আসলে প্রায় যে যুদ্ধের একটা অবসর আমরা দেখেছিলাম, ঠিক 8 মাস পর সেই যুদ্ধ আবার হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি। একটা আলোচনা চলছিল এবং অনেকেই বলার চেষ্টা করছিল আলোচনাটা হয়তো বেশ ফলপ্রসূ আলোচনাই হতে যাচ্ছে। সেই ফলপ্রসূ আলোচনার মধ্যেই আসলে হঠাৎ করে কেন এই হামলা, বিগত 12টি ঘন্টাকে আসলে ভীষণ গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বা আন্তর্জাতিকভাবে যারা আসলে এই বিষয়গুলোর উপর নজর রাখছেন। নতুন একটা সমীকরণ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন অনেকেই ভারতের সাথে। নরেন্দ্র মোদী সম্প্রতি যে সফর করেছেন সেই জায়গাটি থেকে এই 12 ঘন্টায় আসলে এমন কি ঘটে গেল যে নতুন আরেকটি যুদ্ধ শুরু হলো? আসলে এটা যে যুদ্ধটা হঠাৎ শুরু হয়েছে বিষয়টা এমন নয়। ইরানের বিরুদ্ধে অন্তত 2020 সাল থেকেই যুদ্ধ শুরু হয়েছে। ওদের সেনাপতি সোলেমানিকে খুন করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল মিলেই সেটা করেছে। এখন যেটা হচ্ছে এটা আসলে আর যুদ্ধ নেই, এটা হলো ইরানের আত্মরক্ষার সর্বশেষ চেষ্টা। ইরানের সম্পূর্ণ রাজনৈতিক কমান্ড, পলিটিক্যাল কমান্ড অ্যান্ড মিলিটারি কমান্ড প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু সর্বোচ্চ নেতা রাহবারকেই খুন করা হয়নি, তাদের প্রাক্তন প্রেসিডেন্টদেরও খুঁজে খুঁজে এখন হত্যা করা হচ্ছে। তাদের রিপাবলিকান গার্ডের চিফকে হত্যা করা হয়েছে, সেনাপতিকে হত্যা করা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করা হচ্ছে। মানে ওদের সামরিক কমান্ড এবং পলিটিক্যাল কমান্ড দুটোকেই শেষ করে দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো এটা কেন? এটা কি হঠাৎ? এটা আসলে হঠাৎ নয়, এবং এটা 2025-এও এক দফা 12 দিনের হামলা হয়েছে। তখন 2025-এর 12ই অগস্ট নেতানিয়াহু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা এখন গ্রেটার ইসরায়েল, বৃহত্তর ইসরায়েলের দিকে এগুচ্ছি এবং সেটা আমাদের একটা ঐতিহাসিক কর্তব্য, এটা বলেছিলেন। আমার যেটা মনে হয় যে ইরানে যে হামলা হচ্ছে, ইসরায়েলের এক ধরনের স্বার্থ আছে, যুক্তরাষ্ট্রের এক ধরনের স্বার্থ আছে, আবার উভয় দেশের কিছু কমন স্বার্থ আছে। ইসরায়েলের স্বার্থ হলো তারা গ্রেটার ইসরায়েল করবে মধ্যপ্রাচ্যে, তারা গাজায় নিয়ন্ত্রণ নিয়েছে, তারা লেবাননের একটা অংশে নিয়ন্ত্রণ নিয়েছে, ইরাকের একটা অংশে নিয়ন্ত্রণ নিয়েছে এবং সিরিয়ার একটা অংশে নিয়ন্ত্রণ নিয়েছে। তারা এখন এই তাদের প্রকল্পের বাধা মনে করছে ইরানকে, অনেক দিন ধরেই মনে করছে, এবং অনেক দিন ধরেই ইরানের বহু বিজ্ঞানীকে তারা হত্যা করেছে, সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে, সর্বশেষ ইরানের রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করছে। ইসরায়েলের দিক থেকে এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হলো তাদের দিক থেকে লক্ষ্য। যুক্তরাষ্ট্রের দিক থেকে লক্ষ্য হলো ওইখানে একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করা এবং সেই সরকার তাদের বশংবদ্ধ হয়ে থাকবে, সেখানের জ্বালানি তাদের নিয়ন্ত্রণে থাকবে। অন্তত চীনের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করবে, কারণ ইরানের 80% জ্বালানির ভোক্তা হলো চীন। ফলে ওইখানে 2-3 ধরনের লক্ষ্য নিয়ে তারা এগুচ্ছে। এই দুটো লক্ষ্যেরই যোগফল হলো এটা, আমি বলব।
এই যে আসলে আপনি বলছিলেন, সেখানে আমরা ভেনেজুয়েলার কথা বলেছি, এর আগেও আসলে এই ধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো বারবার যদি ঘটতে থাকে, যদিও জাতিসংঘ আজকে এই ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলছে, কিন্তু যেই রাষ্ট্রগুলো আসলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় পুরো পৃথিবীতে, তারাই কি তাহলে এই ঘটনাগুলো বারবার ঘটাচ্ছে? সামনে তাহলে আসলে আমরা কেমন পৃথিবী দেখতে যাচ্ছি? সামনে হলো একটা চূড়ান্ত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অধীনস্থ পৃথিবী। আমার মনে হয় চীন এবং রাশিয়া ছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ থেকে আর কোনো দেশ এই মুহূর্তে আর নিরাপদ নয়। নিরাপদ মনে করার কোনো বিশ্ব ব্যবস্থা নেই। বিশ্ব ব্যবস্থার মৃত্যু ঘটে গেছে অন্তত ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে যেভাবে অপহরণ করা হয়েছিল। ফলে জাতিসংঘ বা ওআইসি ইত্যাদি একদম কাগুজে প্রতিষ্ঠান হয়ে গেছে। এগুলার ন্যূনতম কোনো মূল্য নেই, এগুলার ন্যূনতম মানবাধিকারের কোনো রক্ষা কবচ নেই আর। ফলে যাদের বেঁচে থাকার ইচ্ছা তাদের লড়াই সংগ্রাম করে বেঁচে থাকতে হবে এবং সবাই ইতিমধ্যে নিরাপত্তাহীন। আন্তর্জাতিক সংস্থাগুলো যা বলছে সেই নিয়ম নীতিগুলো মেনে চলার আর কোনো প্রয়োজন বোধ করছে না। পৃথিবীতে এখন কোনো নিয়ম নীতি নেই। যুক্তরাষ্ট্র যা বলবে সেটাই ঘটবে। অন্তত চীন রাশিয়া বাদে বাকি বিশ্বের উপর রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার হতে হবে যে কাউকে, যে কোনো মুহূর্তে, অথবা তাদের কাছে নতজানু থাকতে হবে। আমি অন্তত যুক্ত করতে চাই যে বাংলাদেশের যে বিবৃতি, তাতেই লক্ষণ বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎ পৃথিবীর ধরন কি হবে। বাংলাদেশ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে কিন্তু ইরানে আগ্রাসনের কোনো নিন্দাও করেনি, উল্লেখও করেনি। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, এই যে আসলে শক্তিশালী রাষ্ট্রগুলোর আরও শক্তিশালী হয়ে ওঠার কথা বলছিলেন আমাদেরকে আলতাফ পারভেজ, সেখানে আসলে যাদের উপরে বারবার হামলা করা হচ্ছে, টিকে থাকা লড়াইয়ের কথা বলছিলেন। এখন আসলে শুধু টিকে থাকতে হবে এরকম একটা রাষ্ট্রের দিকেই আমরা যাচ্ছি কিনা, এরকম পৃথিবীর দিকেই আমরা যাচ্ছি কিনা, এবং তারা আসলে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি করছেন। 2016 ট্রাম্প, 2026 ট্রাম্পের যে ঘটনা আমি শুরুতে বলছিলাম, তিনি নিজেই একসময় বলেছিলেন যে তিনি আসলে শান্তি চান, তিনি অন্য দেশের সরকার উৎখাতে ছুটে বেড়াবেন না। ঠিক এখন তার উল্টো ঘটনাটাই আমরা দেখছি কিনা? না, এখানে দেখেন 2016 সালে ট্রাম্প যেটা বলেছিল সেটা বিশ্বাস করার কোনো মানে অন্তত আমরা বিশ্বাস করিনি। উনি নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বা বলে উনি হয়তো এটা ভোটের জন্য করেছিলেন, কিন্তু আপনি যদি দেখেন তার পরবর্তীতে উনি যে পলিসিসগুলো নিয়েছিলেন কোনোটাতেই ওনাকে বিশ্বাস করার কোনো কারণ ছিল না, এবং এটা হয়তো উনি নোবেল পুরস্কার পাবেন সে ধরনের ওনার একটা আকাঙ্ক্ষা থেকে উনি বলেছিলেন। একটু কথা বলি, আপনি প্রশ্নতে আমি আসবো। উনি আলতাফ ভাই যেটা বলছিলেন যে চীন এবং রাশিয়া ছাড়া কেউই বোধহয় নিরাপদ নয়। দেখেন, এই চীন আর রাশিয়াও কিন্তু খুব একটা নিরাপদ আছে বলে আমি মনে করি না। কেন বলছি আমি মনে করি না? কারণ আপনি যদি ভূ রাজনীতি দেখেন সেখানে এবং ভূ অর্থনীতিও দেখেন, আমরা ইউক্রেনে কিন্তু যুদ্ধ চলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যে ধরনের নিউক্লিয়ার অস্ত্র আছে সেইটা কিন্তু পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের হাতে নেই। এবং যদি আমি ধরে নিই পৃথিবীর অন্যান্য রাষ্ট্র তার মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার হয়ে যায়, তাহলে তো চায়না আপনি বলেন, রাশিয়া বলেন, দে আর লেফট অ্যালোন, তাই না? ওই অ্যালায়েন্স সিস্টেমস, অ্যালায়েন্স বলতে আমি সামরিক অ্যালায়েন্সের কথা বলছি না, আমি বলছি এক ধরনের অ্যালাইনমেন্টের মধ্যে বা যেই প্রিন্সিপালসগুলো ভিত্তিতে আমরা বিশ্ব রাজনীতি আমরা দেখতাম পরিচালিত হতো সেটা নেই। কিন্তু আমি অতটা হতাশ হচ্ছি না। আপনি প্রশ্ন মানে যেটা সেই জায়গাটা আমি বলছি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই জনসাধারণ কিন্তু এটা প্রোটেস্ট করছেন। আমরা দেখছি ডেমোক্র্যাটসরাও প্রোটেস্ট করছে, সেটা দেখেন। এবং যদিও তারা বলছে যে এটা আনকনস্টিটিউশনাল, মানে এটা আর্টিকেল 2 যেটা প্রেসিডেন্টের হাতে আছে সেইটাকে উনি ভায়োলেট করেছেন, সেটার পরিধির বাইরেও ডোনাল্ড ট্রাম্প চলে গেছে। আমরা প্যালেস্টিনের ব্যাপারেও দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু জেগে উঠেছিল, এবং সামনে কিন্তু একটা মিড টার্ম পোল ফেস করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং অলরেডি যেটা আমরা বলি না একটা ফল, মানে ফ্রি ফল, তার যদি আপনি এটা দেখেন তার পপুলারিটিটা সেটা কিন্তু দ্রুত কমে যাচ্ছে, এবং ডোমেস্টিক কিন্তু বিভিন্ন ধরনের তার উপরে চাপ আছে।
এবং একটা সময় তো এরকমও আমরা শুনতে পাচ্ছিলাম যে যে কোনো মুহূর্তে উনি ইমপিচড হয়ে তিনি যেতে তিনি পারেন। কি একটু ওই চাপগুলো আসলে অনুভব করেন, যে চাপগুলোর কথা না, আমরা সেটা বলছি? ওনার ব্যাপার, উনি অনুভব করেন কি করেন না, বিকজ ওটা ওনার ব্যাপার। বাট এই প্রেশারটাকে না আমরা উড়িয়ে দিতে পারি না। দেখেন, আমরা কখনো ভাবিনি যে প্যালেস্টিনের পক্ষে পুরো পৃথিবীর মানে মানুষ জেগে উঠবে, এবং সবচেয়ে বড় শক্তি কোথায়, যে যুব সমাজ, তারা কিন্তু অ্যাক্রস দ্য ক্লাস জিনিসগুলোকে আমরা দেখেছি, তারা যখন একটা ভায়োলেন্স একটা পর্যায়ে যায় তারা কিন্তু দে প্রোটেস্ট, এবং সে ইসরায়েলের ভেতর থেকেও কিন্তু প্রোটেস্টগুলো আসছে। এবং অলরেডি আজকে যেটা আমি দেখছিলাম খবরে, আপনাদের এখানে আসার আগে, মার্কিন যুক্তরাষ্ট্রপতি, আমি ভুল যদি না করে থাকি, 6 জন সোলজার্স নিহত হয়েছে। এটা নিয়েই তারা আলোচনার মধ্যে এসে গেছে। এবং যখন ওই যে বডি ব্যাগসগুলো এখান থেকে যেতে থাকে না, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা তোলপাড় আরম্ভ হয়। যদিও আমি বলবো গতকালই আমরা দেখেছি 86 জন শিশু মারা গেছে একটা স্কুলে বম্বিংয়ে, কিন্তু এবং সেই জায়গাটাতে, এবং দেখেন এখানে পৃথিবীর অন্যান্য দেশগুলো হয়তো সামরিকভাবে সেভাবে শক্তিশালী না, কিন্তু তারা যদি একসাথে কণ্ঠস্বরগুলো তুলে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে একটা কর্নার্ড অবস্থা পাবে, যেটা প্যালেস্টিনের ব্যাপারে তারা পেয়েছিল। সো ওই জায়গাগুলোকে আমাদের, এটা হয়তো একটু মানে সময়ের একটা ব্যাপার আছে, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে যত দ্রুত তারা এইটাকে একটা থামিয়ে ফেলতে, কিংবা টপ লিডারশিপকে একেবারেই সরিয়ে ফেলতে। বাট ইরানের কি নিজের ভেতরে কিন্তু একটা বিরাট শক্তি আছে, অ্যান্ড আমাদেরকে মাথায় রাখতে হবে ইরান কিন্তু অন্যান্য রাষ্ট্র থেকে ভিন্ন। ইটস আ সিভিলাইজড। আপনি একটা কথা বলছিলেন না, যে তোলপাড় একটা শুরু হয়েছে হয়তো পুরো আমেরিকা জুড়ে, এই জায়গাটিতে হুমায়ুন কবির, একটু এই মুহূর্তে আপনার কাছে আমি আসি। এই তোলপাড়টা কি আসলে এই শুধু 3টি রাষ্ট্রে, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল মিলে আসলে যেই অবস্থা শুরু করলো, সেই সাথে ইরানের, তাদের মধ্যে নাকি আসলে পুরো বিশ্বে সেই প্রভাবটা পড়তে যাচ্ছে, একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে পুরো বিশ্ব? আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে একজন বাংলাদেশিও নিহত হয়েছেন। বাংলাদেশের তরফ থেকে আসলে পররাষ্ট্র নীতির জায়গাটি থেকে, কূটনৈতিক জায়গাটি থেকে এই মুহূর্তে আমরা কতখানি শক্তিশালী অবস্থানে আছি যে আমরা আমাদের নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। 2টা প্রশ্ন করলেন আপনি। প্রথমটা হচ্ছে যে বাইরের পৃথিবীতে শুধু কি কয়েকটা দেশ? আমার কাছে মনে হয় যে এটা বোধহয় শুধু কয়েকটা দেশ না। আমরা আন্তর্জাতিক ব্যবস্থাপনা বলেন, যে কোনো দেশের ভেতরেও ব্যবস্থাপনা বলেন, নীতি নৈতিকতা বিবর্জিত কাজ যখন হয়, তখন কিন্তু মানুষের মধ্যে মানুষ বিক্ষুব্ধ হয়, মানুষ রাগ হয়। সেটার প্রকাশ হয়তো বিভিন্নভাবে আসে। যখন এটা বেশি অ্যাকুমুলেটেড হয় তখন বিস্ফোরণ দেখি আমরা। তো কাজেই এই ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করছেন, বিশেষ করে ভেনেজুয়েলা, এখন ইরানে, এগুলো কিন্তু আপনি নীতি নৈতিকতার ধারে কাছেও নাই। আন্তর্জাতিক আইন রীতিনীতি বলে কিছু বলি আমরা, এর ধারে কাছেও নাই। এখন আপনি যদি ক্রমাগত এই কাজগুলো করতে থাকেন, তাহলে কি দাঁড়াবে? আমরা একটু পেছন দিকে যাই, যদি 2003 সালে 2001 সালে পরে আফগানিস্তানে, 2003-এ ইরাকে, এই যে এখন যদি আপনি ইরানের আজকে যে মার্কিনীরা এবং ইসরায়েলের আক্রমণটা করলো, তার ঘটনা প্রভাব বুঝতে হলে আপনাকে 2003-এ যেতে হবে। 3 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করলো, তার ফলে মধ্যপ্রাচ্যে তার যেটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ছিল, এটা হারিয়ে ফেললো। সবগুলো মধ্যপ্রাচ্য দেশ বলতে পারেন আপনি এক ধরনের মার্কিন বিরোধী হয়ে গেল। এবং সেই স্পেসটা কিন্তু কাজে লাগিয়ে এই ইরান আস্তে আস্তে, প্রথমে ইরাক, তারপরে লেবানন, তারপরে সিরিয়া, তারপরে ইয়েমেন, এই তার প্রভাবটা বিস্তার করেছে। এবং এই যে এটাকে বলে কোয়ালিশন অফ এক্সিস বা এরকম কিছু একটা। এখন এই যে আক্রমণের মধ্যে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বক্তৃতা বলেছেন, এই যারা প্রক্সি আছে তাদের, এটা ইসরায়েলের জন্য সমস্যা। এবং ওমানি পররাষ্ট্রমন্ত্রী খুব ভালো কথা বলছেন, ইটস নট ইয়োর ওয়ার। মানে তার অর্থ হচ্ছে এই যুদ্ধটা আসলে ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এসে, এখন ইসরায়েল একা পারবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এটা করাচ্ছে। তো কাজেই এই যুদ্ধের যৌক্তিকতা, নীতি না বিবর্জিত অবস্থা, এবং যে অন্যায়ভাবে আপনি যেটা প্রিএমটিভ, ও তো আপনাকে কোনো ধরনের হুমকির মধ্যে ফেলেনি, আপনি এটাকে
একটা নিজে অজুহাত বানিয়ে গিয়ে তাকে আক্রমণ করলেন এবং কতগুলো নেতৃস্থানীয় গেল, আপনি সামরিক কর্মকর্তা গেল, যেটা একটু আগে বললেন, এই স্কুলের শিশুরা নিহত হলো এবং যুদ্ধ কিন্তু চলমান, গতকালও ছিল, আজকেও চালু আছে এবং আমার ধারণা আর কয়েকদিন চলবে। এই যুদ্ধে কিন্তু বহু মানুষ নিহত হচ্ছে। এখন এটার আমরা বুঝতে অসুবিধা বোধ করছি, এটার যুক্তিটা কী, এটা করে কি চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র? এখানে সরকার পরিবর্তন করে ব্যবস্থার পরিবর্তন কি করতে পারবে? ইরাকে চেষ্টা করেছে, নরকের দরজা খুলে দেওয়ার মতন বক্তব্য যখন বিশ্ব নেতারা রাখেন, এখন সেটাই বলছি, আপনি আফগানিস্তানে 20 বছর ধরে ট্রাই করেছে, তারপরে যাদেরকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অক্টোবর 2001 সালে এসেছিল, সেই তালেবানরা আবার অগাস্ট 2001-এ দৌড়তে এসে ক্ষমতায় তারা এসছে। তো লাভ কী হলো? আপনি 20 বছর এই ওয়েস্ট সময় একটা নষ্ট করলেন শুধুমাত্র। ইরাকে একই অবস্থা, আজকে ইরাক কিন্তু ইরানিদের সাথে দাঁড়াচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নাই কিন্তু, বা ইসরায়েলের পক্ষে নাই। তো কাজে ইরানের এই ঘটনা প্রবাহ কিন্তু সবে শুরু, এবং এই ঘটনাগুলি আপনি যখন বাইরের শক্তি দিয়ে মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাবেন, সেটা টেকসই হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। এবং ডোনাল্ড ট্রাম্প যে রাস্তা হাঁটছেন, প্রেসিডেন্ট বুশ কিন্তু পৃথিবীতে এখনও আমরা সবাই জানি তাকে মানুষ কীভাবে দেখে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প কি তার পরবর্তীতে তারই রাস্তায় হাঁটবেন? এবং সেটা খুব সুখকর কিছু হবে বলে মনে হয় না, কারণ তিনিও একসময় রিটায়ার করবেন, তিনিও একসময় দায়িত্ব ছাড়বেন, মানুষ তাকে কীভাবে দেখবে? তো কাজেই মানুষের মনের বিরুদ্ধে যদি আপনি যান, নীতি নৈতিকতার বিরুদ্ধে যদি যান, আন্তর্জাতিক রীতিনীতির বিরুদ্ধে যদি যান, সাময়িক হয়তো একটা জায়গা আপনার জন্যে আপনার অনুকূলে থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সে থাকে না। ইরান কিন্তু ভিন্ন রকম একটা দেশ, এটা যেটা প্রফেসর আমিনা হোসেন বলছিলেন, এটা কিন্তু সিভিলাইজেশন কান্ট্রি। এই দেশটার মধ্যে একটা লং ট্রেডিশন আছে এবং ইরানের মধ্যে একটা সাংঘাতিক রকমের প্রাইড যেটাকে বলেন আছে। তো কাজেই এই ধরনের বড় প্রশ্ন দেখা দিচ্ছে যে আদৌ ইরান মাথা নোয়াবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং ইরান যদি গত জুন মাসের যুদ্ধ যদি আমরা দেখি, 12 দিনের যুদ্ধে কিন্তু, এটা আমার ব্যক্তিগত ধারণা এবং এটা অনেক বিশেষজ্ঞরা বলছেন, যে ক্রমাগত সাস্টেইন ইরানি মিসাইল আক্রমণের মুখে ইসরায়েলের পক্ষে টিকে থাকা কিন্তু মুশকিল হয়েছিল। তখনই কিন্তু ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে যুদ্ধটা থামিয়েছিল। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করেছিলাম, এই মুহূর্তে আসলে যে বাংলাদেশিরা আছেন তাদেরকে আসলে আমরা নিরাপদে ফেরত আনতে পারবো কিনা, এই জায়গাটিতে আমি আসবো, উত্তরটি নিবে, একটা বিরতি নিতে হবে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। হুমায়ুন কবির প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। ইতিমধ্যে একজন বাংলাদেশি নিহতের খবর আমরা পেয়েছি। আমরা বিরতিতে বলছিলাম আসলে ওই জায়গাগুলোতে এত বেশি পরিমাণে বাংলাদেশি থাকে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসাটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য কতখানি কঠিন হতে যাচ্ছে, কতখানি চ্যালেঞ্জের হতে যাচ্ছে, সেই কূটনৈতিক সক্ষমতা নতুন এই সরকারের আছে কিনা? নতুন সরকারের আছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে। 1991 সালে যখন প্রথম গালফ ওয়ার হয়েছিল, তখন আমরা কিন্তু এই বড় এই বাংলাদেশি ভাই বোনরা যারা ছিল, আর বিরাট অংশকে আমরা অন্য দেশে সরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। 2011 সালে লিবিয়াতে ক্রাইসিস যখন হয়েছিল, তখন কিন্তু আমরা করেছি। কাজেই আমাদের প্রাতিষ্ঠানিক একটা অভিজ্ঞতা আছে। কিন্তু এখানে যেটা আপনি বলছেন, সৌদি আরব থেকে, সেই ইউএই থেকে শুরু করে যদি আপনি জর্ডান পর্যন্ত যান, এখানে প্রচুর বাংলাদেশি আছে এবং এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে তো বটেই, কিন্তু এটা করা সম্ভব যদি সিচুয়েশান বা অবস্থা যদি খারাপের দিকে যেতে থাকে, যুদ্ধ যদি চলমান থাকে, তখন আমাদের এরকম একটা ব্যবস্থার কথা চিন্তা করতে হবে, এই মানুষগুলোকে নিরাপদ জায়গায় কীভাবে নিয়ে যাওয়া যায়। এখন এই অঞ্চলের কোনো দেশেই তো এই মুহূর্তে নিরাপদ না, সবগুলো দেশেই তো ইরানি মিসাইল পড়ছে। তাহলে সেটি আসলে বাংলাদেশের জন্য এখন একটা বেশ বড় চ্যালেঞ্জ বলে একটা চ্যালেঞ্জ হবে, ব্যবস্থাগতভাবে একটা চ্যালেঞ্জ হবে, প্লাস আমাদের ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন হবে। একটু আগে আমাদের ভাই যেটা বলছিলেন যে এটা তো রেমিটেন্স পাই, তো আমরা তো রেমিটেন্স তো এই লোকগুলো বাংলাদেশে ফেরত আসলে, আর রেমিটেন্স পাবো কীভাবে? তো কাজে এটা আমাদের এই ফ্লোটাও কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। তো কাজেই এটা আমাদের জন্য বড় ধরনের একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। জি, আলতাফ পারভেজ, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে তো একটা বিরাট বড় আলোচনা আছে। ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সক্ষমতা আসলেই ইরানের আছে কিনা, নাকি আসলে সবই ফাঁকা বলি, এই প্রশ্নও কিন্তু অনেকের মনে উঠছে এখন। দেখুন, আসলে ইরানে বারবার হামলার জন্য এই যে পারমাণবিক বিষয়কে একটা অজুহাত হিসাবে আনা হয়। ইরান পারমাণবিক প্রযুক্তিতে শক্তিশালী, এটা সত্য, কিন্তু তারা বোমা বানিয়েছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র, ইসরায়েল কেউ কখনো দেখাতে পারেনি, ইরানও বলেনি। তাহলে এই প্রসঙ্গটা আসে কেন বারবার আসে? কারণ
ওই ইরানের উপর হামলা চালানোর জন্য, এটাকে অজুহাত হিসাবে দেখানো হয়। পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য ইরান, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সাথে 2015 সালেই পূর্ণাঙ্গ চুক্তি করেছিল এবং কথা ছিল সেই চুক্তি কার্যকর হবে এবং ইরানের উপর অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হবে। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র কিন্তু এককভাবে সে চুক্তি থেকে সরে চলে আসে। এবারও এই যুদ্ধের আগের সপ্তাহেই তো আলোচনা চলছিল এবং আলোচনায় ইরানও বলছিল অগ্রগতি ঘটেছে, যুক্তরাষ্ট্রের আলোচকও বলেছে অগ্রগতি ঘটেছে। তাহলে হামলাটা চালানো হলো কেন? হামলাটা যেভাবে চালানো হয়েছে এতে তো বোঝা যায় 15 দিন 1 মাস ধরেই প্রস্তুতি ছিল তাদের। তাহলে তারা এই আলোচনা, পারমাণবিক বোমার অজুহাত, এগুলো আসলে হামলার একটা শর্ত হিসাবে, কাভারেজ হিসাবে ব্যবহার করে থাকে। আসলে সমস্যাটা কোথায়? আমি শুরুতে বলেছি যে একটা গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে। আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই। দেখুন, এই যে এবারের হামলা যে মিনাবে বোমা বর্ষণ করা হলো, আপনি মিনাবকে মানচিত্রে দেখুন, তেহরান থেকে বহু বহু মাইল দূরে। মিনাব হলো রীতিমতো করাচির কাছে, মানে দক্ষিণে। তাহলে এরকম একটা শহরে হামলা চালিয়ে 148 জন মেয়ে শিশুকে হত্যা করা হলো কেন? এর একটা কিন্তু ধর্মীয় দিকও আছে, মানে ভৌগোলিক দিকও আছে। আমি উদাহরণ দিতে চাই। আগামী 2রা মার্চ হলো ইসরায়েলে পুরম উৎসব। এই উৎসবটা কি আপনারা হয়তো জানেন, যে এটা হলো পারস্যের সাথে ইহুদিদের দ্বন্দ্বের একটা পৌরাণিক কাহিনী, বাইবেলিক কাহিনী নিয়ে ইসরায়েল এই ছুটিটা পালন করে। এবং সেই কাহিনীর ইসরায়েল যে ব্যাখ্যাটা দেয় যে পারস্যে খ্রিস্টপূর্ব সময়ে এস্তার নামে একজন ইহুদি নারী অনেক ইহুদিকে রক্ষা করেছিল পারস্যের হামাম রাজার হাত থেকে। আবার ইরানিরা বলে সেই সময় পারস্যের বহু মানুষকে ওই এস্তার নিহত, মানে মেরেছিল। এই যে এরকম একটা মানে জাতি ঘৃণার জায়গা থেকে ওরা পুরম উৎসব পালন করে, সেটা আগামী 2রা মার্চ পালন করবে। এই হামলাটা চালানো হয়েছে এবার বিশেষভাবে উৎসব পালন করার জন্য। সেটা ইসরায়েলের অনেক মানে ব্লগার ইতিমধ্যে লিখছেনও। তার মানে ইসরায়েল এখানে ইরানে হামলার জন্য নানা ধরনের অজুহাত ব্যবহার করে, কিন্তু ওর লক্ষ্য মূলত ইরানকে ধ্বংস করে দেয়া। আর সেই কাজে সে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করে এবং সেই ইসরায়েল যুক্তরাষ্ট্র অক্ষশক্তির পাশে দাঁড়ায় ইরানের শেখরা। সৌদি আরব, বাহরাইন, কাতার, আরব আমিরাত, এই ধরনের রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণে বছরের পর বছর সহায়তা করে। এবারও কিন্তু আমরা সেরকম তাদের সহায়তা ছাড়া ইরানকে এভাবে চারিদিক থেকে হামলা চালিয়ে পর্যুদস্ত করা প্রায় অসম্ভব। আমেনা মহসিন, এই জায়গাটিতে আসলে একটু প্রশ্ন করতে চাই যে এই চরম উত্তেজনার মধ্যে আমরা আছি, বিশেষ করে খামেনির মৃত্যুর মধ্য দিয়ে তেহরানে তো একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন সেটি নিয়ে যেমন আলোচনা আছে, আসলে কে হতে যাচ্ছেন তিনি সামনের দিনগুলোতে আসলে এই জায়গাটিতে দাঁড়িয়ে ইসরায়েলের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে লড়াই চালিয়ে যেতে পারবেন কিনা, সেই সক্ষমতাও তাদের আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, ইরানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আগামী 2 দিনের মধ্যেই হয়তো ওনারা পরবর্তী যিনি হবেন তাকে মানে নির্বাচিত না, মানে দে উড অ্যাপয়েন্ট, এরকম ধরনের ইয়ে। কিন্তু আমার মনে হয় যে সেটা হয়তো তারা এত দ্রুত করবে না, কারণ আমরা যেই ধরনের ট্রেন্ডগুলো দেখছি সেখানে দেখা যাচ্ছে যে আপনি যাকেই করবেন, নমিনেট করবেন, কিংবা যাকেই ওখানে এটা তো ইলেকশনের একটা প্রসেস আছে তার মাধ্যমে আনবেন, তাকেই কিন্তু টার্গেট করা হবে। সো এই মুহূর্তে মানে একটা ওয়ার স্ট্র্যাটেজি হিসাবেই তারা এটাকে ডিফিউজ রাখবে। কিন্তু ইরানিয়ান সিস্টেম যেটা আমি বলছিলাম, এটা একটা বেশ জটিল সিস্টেম এবং এখানে যেটা আছে কমিটি অফ এক্সপার্টস, তারাই এটা সিলেকশনটা করবেন। এবং সেখানে আমার মনে হয় যে তাদের ওইরকম করে তাদের এক ধরনের লিডারশিপগুলো আছে, যেরকম নাম এসেছে, ধরেন খামেনির ছেলের নাম এসেছে, যিনি রেভলিউশনারি আর্মি যেটা গার্ডস যারা, সেখানেই একজন স্বেচ্ছাসেবী, এরকম ধরনের নামগুলো আসছে। বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় সেটা তারা ডিসক্লোজ করবে না সেই জায়গাটা। আপনার প্রশ্নটা ছিল তার সক্ষমতা আছে কিনা। আপনি যদি একটু ফলো করেন, দেখেন আজকে ইরানের ফরেন মিনিস্টারের একটা স্টেটমেন্ট ছিলেন যেখানে উনি বারবার বলেছেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে যে তারা তাদেরকে অ্যাট্যাক করছে না, তারা মানে ধরেন বাহরাইন, কাতার,
ওমান সবাইকে বলছে দ্যাট তোমরা আমাদের ভাই, আমরা তোমাদেরকে অ্যাট্যাক করছি না, কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ওখানে ওখানে ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সো ওই ঘাঁটিগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টেরিটরি হয়ে যায়। সো ওই জায়গাগুলোকে অ্যাট্যাক করছি যেখান থেকে, কারণ আমাদেরকে উই আর দ্য ভিকটিমস, আমাদেরকে অ্যাট্যাক করা হয়েছে। আপনি এটাও দেখেন খুব ইন্টারেস্টিংলি, যখন ইসরায়েল অ্যাট্যাক করেছে ইরানকে, তারা বলেছে এটা একটা প্রিএমপ্টিভ স্ট্রাইক। তো প্রিএমপ্টিভ স্ট্রাইক কী করে হয়? ইরান তো কোনো প্রভোক করেনি, কোনো ধরনের কোনো প্রভোকেশনই ছিল না, সেখানে এটা প্রিএমপ্টিভ স্ট্রাইক কী করে হয়? সো এইটা আলতাফ ভাই এটা খুব ঠিকই বলছেন। আমরা না অনেকটা প্রেজেন্ট টেন্সে কথা বলছি, কিন্তু আমাদের না আসলে পাস্ট টেন্সে যাওয়া উচিত। কিন্তু এই পুরো ঘটনাটার দিকে যদি আমরা তাকাই, আমি একটু আবার হুমায়ুন কবির আপনার কাছে আসি, ইরান আসলে মাথা নোয়াবে কিনা সেটিতে একটু বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। না, আমার তো তাই মনে হয়। এবং আপনি আজকে এই যে আয়োজন, জনসমাবেশ হয়েছে, তাতে কিন্তু একটা রিফ্লেকশন পাওয়া যায়। ইরানিরা মাথা নত নাও করতে পারে। এবং আপনি লক্ষ্য করবেন এখন কিন্তু মার্কিনীদের উপর চাপ বাড়ছে, কারণ ইরানের পলিসিটা ছিল রেস্ট্রেইনড। আমেরিকানরা অ্যাটাক করলে, ইসরায়েলিরা অ্যাটাক করলে ইরান কিন্তু অপেক্ষা করতো, রেস্ট্রেইনড এক্সারসাইজ করতো। এবার কিন্তু তারা আগে থেকেই বলছে যে আমাদের অ্যাটাক করলে কিন্তু আমরা রিটালিয়েট করব। এবার কিন্তু করেছে, প্রথম দিনেই কিন্তু ইসরায়েলে আক্রমণ করেছে, কাতারে করেছে, বাহরাইনে করেছে। তো এর অর্থটা হচ্ছে যে ইরান কিন্তু এবার মারমুখো। তাহলে কি যুদ্ধটা আসলে সহসাই খুব একটা আমরা কমতির দিকে নিতে এখন পারছি? এখানে দুই রকমের আমি বলবো যে সাকসেসের চেহারা আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সাকসেসটা হচ্ছে এই নেতৃত্বের এই শূন্যতার মধ্যে জনগণ যদি রাস্তায় নেমে এসে এই সরকারকে হটিয়ে দেয়, তাহলে তিনি এটাকে তার সফলতা হিসেবে দেখবেন। আর ইরানিদের জন্য হচ্ছে যে কোনো রকমই যদি ইরানের বর্তমান ব্যবস্থা তারা টিকিয়ে রাখতে পারেন, আর কিছু দরকার নেই। এই 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস লড়াই করে যদি তারা এই ব্যবস্থা টিকাতে পারেন, তাহলে ইরানিদের জন্য তারা সফল হলেন। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যা চাচ্ছেন সেটা হলো না। তো কাজেই এই জায়গাতে এখন কিন্তু আমার ধারণা ইটস এ ফাইট অফ বলতে পারেন পেশেন্স, কার কত স্টেমিনা আছে সেটা এখন দেখা যাবে আর কি। আমার ধারণা স্টেমিনার দিক থেকে নিশ্চিতভাবেই ইরানিরা অ্যাডভান্টেজে আছে। কিন্তু এই স্ট্যামিনাটা দেখার জন্য আসলে যেই সময়টা আমাদেরকে অপেক্ষা করতে হবে, সেই সময়টাতে পুরো বিশ্বে এক ধরনের প্রভাব পড়তে যাচ্ছে, বাংলাদেশেও সেই প্রভাব আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে আসলে বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন অর্থনীতির অবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটি নিয়ে একটি শঙ্কা আছে। জ্বালানি তেলের দাম আসলে অনেক বেশি বাড়ার এক ধরনের শঙ্কা আছে। এই জায়গাগুলোতে আলোচনায় ফিরতে চাই। জি25 পাথিপতিতে রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাথিপতিতে রাজখান দেখছেন। আলতাফ পারভেজ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের এই অস্থিরতা যদি 10 থেকে 15 দিনের বেশি স্থায়ী হয়, সেক্ষেত্রে আসলে চরম জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সম্ভাবনা আছে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হবে। এই যে শঙ্কাগুলো, এই পরিস্থিতিগুলো আসলে লাগাম টানতে পারবো কিনা আমরা? আসলে সংকট তো নানা ধরনের হবে, অর্থনৈতিক হবে, রাজনীতিকও হবে। অর্থনৈতিকগুলো আমি পরে বলছি, রাজনীতিকটা আগে বলি। আমাদের দেশের মানুষ এই যুদ্ধ মেনে নেবে না, ফলে সরকারের উপর একটা চাপ থাকবে এই যুদ্ধের বিরোধিতা করার জন্য এবং আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। মুসলিম দেশগুলোতে জনগণের সাথে সরকারের যে দূরত্ব, আপনি দেখুন এই পাকিস্তানের সেনাপতি এই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করেছে, সেই পাকিস্তানে কিন্তু 9 জন মারা গেছে যুদ্ধের বিরোধিতা করতে যেয়ে। তো অভ্যন্তরীণ রাজনীতির এই সম্ভাব্য দিকটা নিয়েও আমাদের খেয়াল রাখা উচিত। আর অর্থনৈতিক ক্ষেত্রে তো বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে তো সংকট শুরু হয়েই গেছে আমি বলবো, এবং আমাদের বিমানবন্দরে গেলেই আমরা দেখতে পাবো যে আমরা একটা সংকটের মধ্যে পড়ে গেছি, কারণ যারা ইতিমধ্যে চাকরি পেয়েছিলেন মধ্যপ্রাচ্যে তাদের অনেকে যেতে পারছে না। তবে তেলের সংকট একটা হবে এটা অনুমান করা হচ্ছে। আবার ওপেক যদি তেলের উৎপাদন বাড়িয়ে ফেলে এবং ভেনেজুয়েলার সাথে বিভিন্ন জায়গা থেকে যদি সস্তায় তেল পাওয়া যায় বা স্বাভাবিক মূল্যে পাওয়া যায়, যুক্তরাষ্ট্র চেষ্টা করবে সেই অবস্থাটা রক্ষা করতে। তারপরও তেলের একটা সংকট হবে। সংকটটা হবে প্রধানত আমি বলবো চীনের জন্য। যুক্তরাষ্ট্র আসলে এক্ষেত্রে চীনকেই টার্গেট করেছে। ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরানের উপর নিয়ন্ত্রণ নিতে পারলে চীনের জ্বালানি সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটবে। যুক্তরাষ্ট্রের সেটাই একটা লক্ষ্য। তবে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে বাড়তি ইন্স্যুরেন্সের প্রভাব পড়বে জাহাজগুলোর উপর, তাতে পণ্য মূল্য বাড়বে এবং জ্বালানি মূল্য কিছুটা বাড়বে, এরও একটা
ধাক্কা বাংলাদেশের উপর পড়বে, মানে বাংলাদেশের বহু দিক থেকে ধাক্কা হবে। আর হলো যুদ্ধ প্রলম্বিত হলে এই ধরনের প্রত্যেকটা ঘটনার আবার পার্শ্ব নানা ধরনের ফলে একটা অর্থনৈতিক দুর্ভাবনা আমাদের বাংলাদেশের জন্য আছে মানে নিশ্চিতভাবে নতুন বলা যায়। সরকারের আসলে সামনে যতগুলো চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জের খাতায় আরো নতুন নতুন চ্যালেঞ্জ যুক্ত হলো অন্তত এই ঘটনাকে কেন্দ্র করে। অবশ্যই সেই জায়গাগুলো নিশ্চিতভাবে আরো কঠিন হতে যাচ্ছে। অথবা ডক্টর আমেনা হোসেন, ওয়াশিংটন পোস্ট যেটি বলছিল যে আসলে সৌদি যুবরাজ বারবার ট্রাম্পকে বলছিলেন এই ঘটনার আগে তাকে বারবার ফোন করা হয়েছে এবং আঘাত করার জন্য তাকে বারবার প্ররোচনা করেছেন। একটি কথা বলছিলেন আমাদেরকে আলতাফ পারভেজ, যে যারা আসলে মুসলিম রাষ্ট্র আছে তাদের এখন কি এরকম ভূমিকা, সেটি একটা দেখবার বিষয়। এই যুদ্ধ থামাতে তাদের ভূমিকাটা কতখানি সহায়তা করবে বলে মনে করেন? দেখুন, ধন্যবাদ আপনাকে। এখানে কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু খুবই কমপ্লেক্স একটা রাজনীতি। এখানে ইরান এমন একটা শক্তি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাটলিস্ট 1979-এর পর থেকে ইডিওলজিক্যালি চ্যালেঞ্জ করেছে এবং একটা একেবারেই ভিন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা তাদের সিস্টেমটাকে গড়ে তুলেছে। এবং বারবার যেটা বলা হচ্ছে যে রেজিম চেঞ্জ, এটাতে একজন ব্যক্তি সরে গেলে বা দুজন ব্যক্তি সরে গেলে রেজিম চেঞ্জ হয় না, লিডারশিপ চেঞ্জ হয়। রেজিম চেঞ্জ করতে হলে আপনাকে পুরো সিস্টেমটা পরিবর্তন করতে হবে এবং সেই সিস্টেমটা এতই এন্ট্রেন্সড এবং এমবেডেড, এটাকে পরিবর্তন করতে হলে একটা সিভিল ওয়ারের মতো সিচুয়েশনে পড়তে হবে। এবং ইরানের যারা আসলে বাসিন্দা আছেন তাদের ব্যাপারে আপনি বলছিলেন যে তারা একটা লম্বা সময় ধরে একভাবে পরিচিত হয়েছে। না, ইরানে এটাও ট্রু যে যারা ডিয়াসপোরা আছে তারা প্রোটেস্ট করছে। ইরানের ভেতরেও কিন্তু অনেক ধরনের প্রোটেস্ট আছে, নারীদের প্রোটেস্ট আছে, ফ্রিডমের কথা বলা হচ্ছে। আমি কোনোটাকেই ডিনাই করছি না, কোনোটাকেই খাটো করে দেখছি না। এবং আমার মনে কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে রিফর্মটা যদি আসতে হয় সেটা ভেতর থেকেই আসতে হবে, সেটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। আপনি প্রশ্নে যদি আমি উত্তর আসি, এখানে দেখেন একটা তো শিয়া সুন্নি ডিভাইড আছে। ইরান কিন্তু শিয়া যেটা মানে যেটা লিডার, মানে শিয়া ইসলামে যে ধরেন যে গোষ্ঠীটা শিয়া সম্প্রদায়, তাদের লিডারশিপ কিন্তু ইরানের হাতে। এবং আমরা দেখেছি যে লেবাননে কিন্তু এটা নিয়ে ভীষণভাবে প্রোটেস্ট হচ্ছে, কারণ তারা মনে করছে যে তাদের খামেনির পরে তাদের লিডার নেই। আবার সৌদি আরব সুন্নি এবং সেই জায়গাটাতে ওই সেক্টেরিয়ানিজমটাকে আমাদের আপনি যখন মুসলিম বলছিলেন আমি এটাই ভাবছিলাম যে মুসলিমসদের মধ্যেও তো অনেক বিভাজন আছে। এই যে বিভিন্ন মাযহাবগুলো আছে কিংবা সম্প্রদায় আছে, এগুলোকে আমাদেরকে নিতে হবে মাথায়। এবং সৌদি আরব ক্লেমস ইটসেলফ যে তারা মুসলিম সম্প্রদায়ের লিডারশিপটা ক্লেম করে, বিকজ দে আর দ্য ওন মানে গার্ডিয়ানস অফ দ্য হোলি প্লেসেস অফ ইসলাম। মক্কা শরীফ, মদিনা শরীফ, এগুলোর তারা গার্জিয়ান। এবং সেই জায়গাটাতে এই দ্বন্দ্বটা তো আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন কার শক্তিটা বেশি, সৌদি আরবের হয়তো তার একটা বিরাট আর্নিংয়ের সোর্স হলো হজ, উমরা, তারপরে তার সেই ধর্মীয় নীতি, হজ, উমরা, এই জায়গাগুলো আমি ওই কথাটাই বলছিলাম যে সেই জায়গাগুলোতে আছে। কিন্তু শক্তির যদি আপনি জায়গাটা দেখেন, সেখানে সৌদি আরব কিন্তু পুরোপুরি ইটস আ কিংডম। সাউথ কিন্তু ইটস আ নেম অফ আ ট্রাইব, একটা ট্রাইবের নাম, যাকে ধরেন 1948-এর পরে আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিষ্ঠিত করেছে। একাধিকবার ফোন করে ইরানে হামলা করা না, বিকজ ইরান এখানে এই অঞ্চলে সবচেয়ে বড় শক্তিশালী দেশ। ইরান কিন্তু তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল না, এবং ইরান ইজ আ ডাইরেক্ট চ্যালেঞ্জ টু সৌদি পাওয়ার। সেই চ্যালেঞ্জটাকে রুখে দেওয়ার জন্য এত কিছু কিনা হুমায়ুন কবির, একটা রাষ্ট্রের অকার্যকর হওয়ার ঝুঁকিও থেকে যাচ্ছে এই ধরনের যে যুদ্ধ যদি আসলে সামনে লম্বা সময় ধরে স্থায়ী হয়, সেক্ষেত্রে কি মনে হচ্ছে এই যুদ্ধ সহসাই থামবে কি না? এখানে আমি একটু ইতিহাস চর্চা করতেই হবে। সেটা হচ্ছে ইরানিয়ান রেভলিউশন 1979-এ হয়। তার পরপরই কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। 8 বছর ইরাকের মাধ্যমে ইরান যুদ্ধ হয়েছে, মিলিয়নস অফ ইরানিয়ানস কিন্তু তখন মারা গিয়েছিল। এবং এখন যে নেতৃত্বটা আপনি ইরানে দেখছেন, এরা কিন্তু সেই যোদ্ধা 1980-88 সালে যারা যুদ্ধ করেছে ইরাকের বিরুদ্ধে, তারাই কিন্তু এখন নেতৃত্বে আছে। তো কাজেই
ইরানের কাঠামো, যেটা প্রফেসর মহসিন বললেন, ইরানের কাঠামোতে যারা এখন আছে তারা কিন্তু সেই তাদের বিপ্লব ধ্বংস করার জন্য ইরাকের মাধ্যমে যে ষড়যন্ত্রটা তখন হয়েছিল তার বিরুদ্ধে লড়াই টিকে যাওয়া মানুষগুলোই কিন্তু এখন নেতৃত্ব দিচ্ছেন। কাজেই এখানে একটা আইডিওলজিক্যাল ইস্যু আছে, ন্যাশনাল প্রাইড বলে একটা জিনিস আছে, এবং এই লোকগুলোই এখন কিন্তু তাদের নেতৃত্বে আছেন। কাজেই এবং ইনক্লুডিং খামেনি, উনিও কিন্তু তখনকার যোদ্ধাদের একজন। কাজেই ইরানের জন্যে ইরানের ভিতটা অনেক শক্তিশালী এখনো পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এই এর ভেতরে খামেনির মৃত্যু আসলে সেই ভিতটাকে খানিকটা নড়বড়ে করে দিয়েছে বলে কি মনে হয়? ওয়েল, আমরা কিন্তু ওই পত্রপত্রিকায় দেখছিলাম গত কয়েকদিন, পত্রপত্রিকা এসছেও খবরটা, যে খামেনি নিজেই তার সাকসেসর কারা হবে সেটার একটা করে তিনি গেছেন। কিন্তু ছক দিয়ে গেছেন যে আমি যদি না থাকি কারা হবে। তো কাজেই ইরানিয়ান লিডারশিপ কিন্তু জানতো যে এরকম একটা কিছু হতে পারে এবং তার জন্য তারা কিন্তু প্রস্তুত। কাজেই এমন নয় যে তারা একেবারে অপ্রস্তুত। আর ইরানে যেহেতু এটা একটা ইসলামিক প্রজাতন্ত্র, একটা ধর্মীয় বিষয় এখানে আছে, কাজেই তারা কিন্তু ফেথ বেসড কনভিকশন নিয়ে তারা থাকে। তো এটা এমন না যে আপনি ওই যে আমরা এখনকার আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে যেরকম দেখি ইন্টারপার্সোনাল লড়াই, এগুলো কিন্তু তাদের ওখানে কম আছে, তাদের প্রক্রিয়া আছে, তার মধ্য দিয়ে তারা সেটেল করে। তো কাজেই সেই দিক থেকে ইরানের অভ্যন্তরীণ শক্তির আধারটা আমি প্রফেসর আমেনা মহসিনকে সমর্থন করেই বলছি, সেটা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চাইতে শক্তিশালী, এবং ওখানে জনগণের সাথে কিন্তু একটা কানেকশন আছে। আপনি যদি দেখেন গত 20-25 বছর ধরেই তো ইরান স্যাংশনের নিচে আছে, তো সারভাইভ করে যাচ্ছে কী করে? এই যে অস্ত্রশস্ত্র বানাচ্ছে, এগুলো তো মোস্টলি ইন্ডিজিনাস টেকনোলজি তারা ব্যবহার করছে। তো কাজেই ইরানের এমন শক্তি, অভ্যন্তরীণ একটা শক্তি আছে যেটা পারহ্যাপস আমার ধারণা এই সংকট সময়তে তাকে হয়তো এই শক্তি দেবে। শক্তি প্রদর্শনের খেলায় ডক্টর আমিনা হোসেন একদম ছোট করে 30 সেকেন্ড একটু জানতে চাই, অন্য আসলে যে রাষ্ট্রগুলো আছে তাদের আশেপাশে তাদের উপর একটা বড় প্রভাব পড়ছে, তো সেই জায়গাগুলো থেকে আসলে বেরিয়ে আসার ছোট কোনো মানে সহসা কোনো উপায় আছে কিনা? দেখুন, এখানে বের হয়ে আসার আমার মনে হয় একটাই উপায় আছে, সেটা যেই রাষ্ট্রগুলোর উপরে প্রভাব পড়ছে বা যেখানে বম্বিং হচ্ছে তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে এখন চাপ দেয়, দ্যাট ইজ দ্য অনলি ফিজিবল ওয়ে। কারণ ইরান এখানে থামবে না, এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আপনি যদি ফলো করেন ইরানের যে প্রোটেস্টগুলো হচ্ছে, আপনি যদি মিডিয়াতে দেখেন, সেখানে নারীরা রাস্তায় বের হয়ে বলছে একজনকে মারবে আরেকজন সামনে এসে দাঁড়াবে, কাতারে কাতারে তারা দাঁড়াবে। এবং আমি লাস্ট এটা বলে শেষ করব, আপনি যদি স্টেটমেন্টটা দেখেন, যখন খামেনির মৃত্যুর ইয়েটা ঘোষণা করা হলো অফিসিয়াল, তারা কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছে যে উনি ওনার কাঙ্ক্ষিত সবচেয়ে প্রিয় জায়গায় পৌঁছায় গেছে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, এম হুমায়ুন কবির এবং আলতাফ পারভেজ আজকে আমাদেরকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে